অন্তর্বর্তী সরকারের সময়কালে অর্থনৈতিক বিষয়গুলো খুব বেশি প্রাধিকার পায়নি, কিন্তু যে জায়গাগুলোতে আর্থিক খাতের যে সংস্কারগুলো যেগুলো হয়েছে সেটা আসলে অনেকটাই ব্যক্তি কেন্দ্রিক হয়েছে, অর্থাৎ ব্যক্তি উদ্যোগে হয়েছে। যিনি গভর্নর মহোদয় তিনি এই খাতে দক্ষ, অভিজ্ঞ। অন্য অনেকের অদক্ষতার পরেও তারা অ্যাডভাইজার ছিলেন বা ছিলেন, কিন্তু উনি নিজস্ব এলাকাতে কাজ করেছেন, দক্ষতা ছিল তার, এবং সেই অনুযায়ী তিনি এখানে কাজ করেছিলেন। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছেন সংস্কারের ক্ষেত্রে অনেকগুলো উদ্যোগ নিয়ে তিনি বেশ সফলকামও হয়েছিলেন। এবং আপনারা জানেন যে এই ধরনের সংস্কার কখনোই সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারে না, এবং সংস্কার সবসময়ই আসলে এক ধরনের বাধার সৃষ্টি করে, এবং এর পিছনে এক ধরনের স্বার্থ গোষ্ঠী সবসময় কাজ করে। কিন্তু তিনি সেইগুলোর মধ্যেও, এমনকি আমি যতটুকু জানতাম যে বাংলাদেশ ব্যাংকের ভিতরেও তার যে অনেক শুভাকাঙ্ক্ষী ছিলেন তাও না, কিন্তু তিনি তার মতো করে নিজস্ব যুক্তি দিয়ে সেইগুলোকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন এবং করেছিলেন। সেই কারণেই আমার মনে হয়েছে যে এগুলোকে যদি অব্যাহত রাখতে হয় নতুন সরকারের সময়, তাহলে ওনার মতো একজন ব্যক্তিকে সরকার নিয়ে কন্টিনিউ করতে পারেন। আমি এখনো মনে করি যে উনি থাকলে এই সরকারের জন্য অন্তত সংস্কারের জায়গাগুলোতে ভালো হতো। এমনকি এই যে আর্থিক খাতে যে ফিরে আসার প্রক্রিয়া, এই ফিরে আসার প্রক্রিয়াটা অব্যাহত থাকতো। বাংলাদেশে গভর্নর মহোদয় নিয়োগ করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কোনো সিলেকশন ক্রাইটেরিয়া নেই। একটি আছে, বয়স 35 বছর হতে হবে, এই একটি ক্রাইটেরিয়া আছে, এবং বাকি বিষয় হচ্ছে এই সংক্রান্ত বিষয়গুলোতে তার অভিজ্ঞতা থাকতে হবে, এটুকু রয়েছে। আপনারা এই প্রশ্নটি করবেন ভেবে আজকে সকালে আমি একটু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে কিভাবে একজন গভর্নর নিয়োগ হয় এই ক্রাইটেরিয়াগুলো একটু দেখতে চাইলাম। আমি মনে হলো যে বাংলাদেশের গভর্নর নিয়োগের প্রক্রিয়াটি আগামী দিনে আইনবদ্ধভাবে এবং এটিকে এক ধরনের সিলেকশন ক্রাইটেরিয়া ভিত্তিক এই নিয়োগটি যাতে প্রক্রিয়াতে যাওয়া হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে আলাদা করে একটি কমিটি রয়েছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে, যে কমিটির ভিতরে অর্থ সচিব এবং অন্যান্য প্রাক্তন গভর্নর এবং অন্যান্য ব্যক্তিবর্গ মিলে তারা একটি শর্ট লিস্ট করেন, এবং যারা এখানে অ্যাপ্লাই করতে পারেন তাদের যে শর্তগুলো রয়েছে সেই শর্তের ভিতরে রয়েছে হলো যে তার অন্তত 20 বছর এই খাতে অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা রয়েছে। আর্থিক খাতে খালি অভিজ্ঞতা না, আর্থিক খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চালানোর তার অভিজ্ঞতা রয়েছে। তিনি প্রাজ্ঞ হবেন এবং তার এই সংশ্লিষ্ট বিষয়ে তার মাস্টার্স পিএইচডি থাকতে পারে, সেটি এখানে একটি গুরুত্বপূর্ণ দিক, এবং তার এই প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতার বিষয়টিকে এখানে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। সেই বিবেচনায় যদি আমি বর্তমান নতুন গভর্নর মহোদয়কে বিবেচনা করি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে একটি দুর্বল পদক্ষেপ নিয়েছেন, এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাটিতে সরকার যদি রাজনৈতিক বিবেচনাতেও যদি মনে করতেন যে পূর্বতন গভর্নরের চেয়ে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা, তাদের পলিটিক্যাল ফোকাস আলাদা, কিছু কিছু ক্ষেত্রে আসলেও তাদের পলিটিক্যাল ফোকাস আলাদা, তারা পুঁজিবাজারকে ফোকাস করতে চান, দেখবেন তারা পুঁজিবাজার আরও বেশি ডিরেগুলেট করতে চান। এই কথাটির অন্তর্নিহিত তো বুঝিনি, কিন্তু মনে হচ্ছে এটা আর্থিক খাত সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথেও হয়তো সম্পর্কিত হতে পারে, যেটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আর্থিক খাতের যে দুর্বলতা, সেখানে এখনও রেগুলেটেড ওয়েতে অনেক বেশি মনিটর স্ট্রিম রেগুলেশনের দরকার আছে বলে আমার কাছে মনে হয়, এবং সে কারণেই আমার কাছে মনে হয়েছিল যে পূর্বতন গভর্নর এখানে থাকা দরকার আছে। সুতরাং এই গভর্নর নিয়োগের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা দুর্বল প্রক্রিয়া যেমন করা হয়েছে, প্রক্রিয়াটি অস্বচ্ছ, এবং আমার কাছে মনে হয়েছে যে ধরনের বিষয়গুলো বর্তমান গভর্নর মহোদয় সম্পর্কিত সাথে যুক্ত হয়েছে, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে সরকার এই ধরনের ক্রিটিসিজমগুলো এড়িয়ে বরঞ্চ আরও ভালো বেটার নিয়োগ দিতেই পারতেন সরকার, এবং সে ধরনের লোকবল সরকারের হাতে ছিল বলে আমার কাছে মনে হয়। যখন শুল্ক সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা শুরু হয়েছিল, তখন আমাদেরকে সাধারণ মানুষকে ধারণা দেওয়া হলো শুধুমাত্র শুল্ক নিয়ে আলোচনা চলছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, শুধু শুল্ক নিয়ে আলোচনা হচ্ছে। সেটা কি? এটা 35 থেকে কিভাবে আমরা 20-এ কমিয়ে আনতে পারবো, এবং তার জন্য কিছু কিছু প্রকিউরমেন্টের চুক্তি করলেই নাকি আমাদের এটি শেষ হয়ে যাবে। কিন্তু যে এগ্রিমেন্টটা আসলো, এটি দেখে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। এই ধরনের একটি চুক্তি কিভাবে একটি সরকার, অনির্বাচিত সরকার করে যেতে পারেন, বা এই দায়টি কিভাবে একটি নির্বাচিত সরকারের কাছে এই সরকার দিয়ে যেতে পারেন? আমার কাছে মনে হয় যে কোনো একটি বিষয় যদি অন্তর্বর্তী সরকারকে নিন্দা জানানোর থাকে, তাহলে এই একটি চুক্তির জন্য আমি আসলে নিন্দা জানাতে চাই।
এবং দেখবেন এই চুক্তির সর্বশেষ যে দুটি ক্লজে বলা আছে যে এই চুক্তি যদি উভয় পক্ষ যৌথভাবে সম্মতিতে 60 দিনের ভিত্তিতে তারা আবার আলাপ আলোচনার মাধ্যমে এই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারেন। এটা হচ্ছে এক। চুক্তিতে বলা আছে উভয় পক্ষ সমস্ত নোটিফিকেশন শেষ করে জানালেই কেবলমাত্র চুক্তির কার্যকারিতা শুরু হবে, সেটাও ফলে এই দুটোর কোনোটিই এখন পর্যন্ত আমরা শুরু করিনি। দুই, থার্ড যেটি ইউএস সুপ্রিম কোর্টে যে নির্দেশনাটি এসছে, যে পজিশনটি এসছে, সেটিতে কিন্তু এটি পরিষ্কার যে এই পুরো বিষয়টি আসলে ভ্রমাত্মক। যদিও ওটা শুল্ক সংক্রান্ত বিষয় ছিল, কিন্তু ওটিকে ব্যবহার করে বাংলাদেশের মতো একটি দুর্বল দেশকে যে এরকম একটি বৈষম্যমূলক চুক্তিকে বাধ্য হওয়া, এটিও আসলে ওই চুক্তিরই অংশ হতে পারে, ওই নির্দেশনার অংশ হতে পারে বলে আমরা মনে করি। সুতরাং আমার মনে হয় যে সরকার এই তিনটি বিষয়ের আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যামিকেবলি আলোচনা করতে পারেন যে কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় এবং কিভাবে উভয় দেশ এই ধরনের চুক্তি না করে বরঞ্চ দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে পারে, যেটাতে উভয় দেশের বাণিজ্য স্বার্থ অক্ষুণ্ণ থাকে।